মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু মানে পুষ্পিতা, আরেক আপুর বৌভাত। হিসেব কষলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী আসলেই এত গোল? ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে, চেপে রাখতে পারল না, জিজ্ঞেস করলো। তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা ঝাঁকালো রাহাত, চক্ষু কোটরে টল তলে বাড়িধি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে দুই নয়নে ফ্যাল ফ্যাল করেছে, ধাতস্থ হতে সময় নেয়, জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়। তোমার আপু কোথায় জানো? রাহাত পুনর্বার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না, আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায়ও যাওয়া তো কোনো উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই কারণেই অমন গভীর রাতে মেয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন, কারণ জানতো এসব জানাজানি হলেই বদনাম করবে, যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময় আশেপাশে একটা কাক পক্ষীও তো ছিল না। তাহলে জিজ্ঞেস করলো। তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছে, কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টির আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতেই মিরাজ খটমট করে বলল, শালা এটা আবার কেমন বাপ, কেমন ফ্যামিলি? মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে? তাও আবার যে মেয়েটাকে নাকি ঢাকা শহরে কিছু চেনে না। ঘটনা হয়ে গেল দুদিন, অথচ মেয়ে এখনো ফেরেনি আর বউ ভাত খায়। আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলল। আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বুধ হলো, সেখান হতে ছিটকে পড়লো কথাটা, বজ্রাহাতের ন্যায় পড়ল। কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগেই মারা গিয়েছেন, আমি দেখিনি ওনাকে। খালু কোথায় কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসায় থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কথার অপমান করে, আর পরশু তো ওইভাবেই বের করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই, এখন আমি আপুকে কোথায় পাবো? চোখের চাউনি থমকে গেল তীব্র। মুহূর্তের ন্যায় শক্ত বনে রইল আবি লক্ষ্মী অনর, নিশ্চল নিষ্প্রভ, শুভ্র সতেজ চেহারায় আনাচে কানাচে তমসা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল তবে? ফিরতি জবাব এলো না, তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায়। একে ওদের মস্ত করা ভুল, সাথে আবার মেয়েটা এইভাবে শাস্তি পেল। সবার আদৌ সংকীর্ণ হয় নিমিষেই। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল, এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন, গলায় গুনগুন গান, ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে এসে। মোটা শিকের ওপাশে বখাটে মিষ্টু মস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকুট ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম, বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম মিট্টু ভাই। তীব্র দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের এক ধার তর্জনীর নখে চুলকে পড়ল। কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়, যৎসামান্যতেই ঘাবড়ে গেলেন হাকিম। চোরা মনে সশব্দে বাজলো কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতার বিট্টুকে জড়িয়ে দুদিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে, সেসব কি ওর কানে চলে গেল? জেনে যায়নি তো উনি মূল হোতা এইসবের? সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে সর্বনাশ, তবে যে। হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না। ঢোক গিলতে গিলতে কেচি গেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই চোখ গেল বাউন্ডারি ঘেঁষে থাকা মিরাজ, সাফিন, মুশফিকের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ ধাক করে উঠল অমনি। এইবার যা বোঝার বুঝে গিয়েছে। বদমাস পিচ্চিটা নির্ঘাত গিয়ে নালিশ ঠুকেছে বিট্টুর কাছে। ঢুকবেই তো, দুলাভাই লাগে না? হাকিম মনে মনে খেপে গেলেন রাহাতের উপর। ইচ্ছে করলো একটা কষিয়ে থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তে চিন্তায় পড়লেন নিজেকে নিয়ে, এইবার কি হবে? বিট্টু মস্তান তো আর ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে থামছে, সংকীর্ণ চোখে তীব্রর দিকে চাইলেন। সে খুব শান্তভাবে দাঁড়িয়ে, আদলে লেশ মাত্র উদ্বেগ নেই। অমন শান্ত গলাতেই মিরাজকে বলল, বিল্ডিং এ সবকটা ফ্ল্যাটে যাবে,
সবাইকে ডেকে নিয়ে আসবে এখানে। 5 মিনিট সময়। যা। ও ঘাড় দোলালো, স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঢুকলো বাড়ির ভেতর। হাকিমকে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসলো। বিট্টু মাস্তানের সাথে তার গ্যাং পরিচিত। যে কেউ যে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখায় চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যে যেভাবে ছিল হুলুস থুলুস বাঁধিয়ে নেমে এলেন। এমনকি খোরশেদুলরাও আছেন। গ্রাউন্ড ফ্লোর মুহূর্তেই ভরে গেল মানুষে। খোরশেদুলের পরনে এখনো নতুন পাঞ্জাবি, মেয়ে জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা পলাশ দুজনেই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে এদেরকেও চেনে, সামনাসামনি প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল। আবার আলেয়ার মুখে ওই দিন ভোরের সব ঘটনাও শুনেছে। পুষ্পিতা বিট্টু দুজনকে জড়িয়ে যে কুৎসা উঠেছে নির্ঘাত, সে নিয়ে কিছু করতে এসেছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন না ফাঁসলেই হলো। সালমা বেগমের হুট করেই জ্বর এসেছে, একেবারে হাড় হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত 2 দিন ধরে একটা দানাও দাঁতে ঠিকঠাক কাটেন নিজে। কেঁদে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়িতেও যেতে পারেননি। বলহীন দেহে বিছানায় মিশে থাকায় খোরশেদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপর তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি। সালমা পুষ্পিতার চোখে আধমরা হলেও ওদের মিথ্যে সম্পর্ক নিয়ে ভেতরে ভেতরে একটু হলেও বিশ্বাস রয়েছেন। তিনি জানেন কোনো মেয়ে এমনি এমনি একটা ছেলের সাথ করে আসবেন না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খোরশেদুল চান না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলেয়া, মহিদুল সাহেব আর 2-4 জন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান করলেন খোরশেদুল। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ করেই চোখ গেল সাফিনের কাছে দাঁড়ানো রাহাতের দিকে। বেমুহূর্ত দৃষ্টি ঝাপটালেন উনি। তার ছেলে এই বেয়াদবগুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিকে দেখলো, সেই ইশারায় বোঝালো। যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তেই ছেলের দুবাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করছিলে? রাহাত হা করার আগেই সাফিন সমগ্র গেট টান মেরে এক পাশে নিয়ে গেল। শব্দে থেমে চকিতে চাইল দুজন। এবার পুরো দস্তুর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনরূপ টাটু শব্দ নেই। আলেয়া বানু ছেলেকে ফিসফিস করে শুধালেন। কারা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাহনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন 4 জন তাকড়া যুবকের পানে। মামুন শাহ তীব্র এসেছে শুনিয়ে নিয়ে দিয়ে গেছে। এখন সামনে দাঁড়িয়ে আরো বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথাই করতে গেলেন ওসব? কি খেলা দেখবেন কে জানে। তিনি দোয়া দুরুদ পড়ে ত্রস্ত কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হুহা করলো না, সোজাসুজি হুকুম ছুড়ল, নিজের জায়গায় গিয়ে দাঁড়ান। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিকে দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শনি আছে তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না। এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হয়ে আসবে। ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর ওসব শুনে অমন মেয়ে কি বাড়িতে রাখা যায়? তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা। কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়বেন নিজেই। হাকিমের দেহ নড়বড়ে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় ওষ্ঠাগত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন হতেই কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্থ চাহনি প্রকট হলো এবার। তুতলে বললেন, বিট্টু ভাই, আমি কি কিছু করেছি? তীব্র সেই উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিকে আঙুল তাক করে শুধালো, ওর বোন পুষ্পিতা, চিনিস তাকে?
হাকিম সহ আরো একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিকে দেখলো, তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি যে ঘটছে আগামাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মোছে। নতুন বরের সামনে কেঁচো খুঁড়তেই শাক না বের হয়। হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভ্রু নাচালো। চিনিস, ভয়ে ভয়ে মাথা দোলালেন উনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? কাউকে বলবো নি। তীব্র চোখ ছোট করে। আজব, কে বললো না? তাহলে তুই বুঝলি কি করে? তীব্র চোখ ছোট করলো। হাকিমের কণ্ঠ রোধ হয়ে আসছে। কোনো রকমে বললেন, আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই এতে বুঝছিস? মানে আন্দাজ করেছিলি, এই তো। হাকিম দিশাহীন, কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যে বললেও পার পাবেন না। তীব্র নিশ্চয়ই আটঘাট বেঁধেই ধরেছে তাকে। এবারেও আতঙ্কে মন্থর বেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো, সাফিনকে বলল। শাফিন, মানুষ আন্দাজ করে কোথা দিয়ে? সে ফটাফট বলল, মাথা দে। তাহলে তোর মাথা অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটু পুরস্কার দেওয়া উচিত না? তিনজন প্রফুল্লতায় আওড়ালো। অবশ্যই। অথচ আতঙ্কে কাঠ হয়ে এলেন হাকিম। পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপালে। তীব্র বলল, পুরস্কার দিলেই এই কটা লোকের সামনে কেন দেব? এক কাজ কর, আশেপাশে যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করে তাদেরও কর্তব্য। মুশফিক মিরাজ ঠোঁট চেপে হেসে ছুটে গেল। হাকিম ধরফর করে বলতে গেল, ভাই আমি আর আগুন চোখে চাইল তীব্র। ওখানেই আটকে গেলেন তিনি। চাহনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণেও স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে এলো। হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানকার। গেটের ওপারে এপারের মাঝামাঝিতে তীব্রদের দেখে দুপাশে গাদাগাদি হলো। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন। আজাহারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিলেন ওসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? তার সুপ্ত হা হুতাশের মধ্যেই আচমকাই তীব্র ওনাকে নিজের দিকে টেনে ঘোরালো। বাক্য ব্যয়হীন প্রকাণ্ড এক থাপ্পড় মারল গালে। হতচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লেন নিচে। আটকে উঠলেন সকলে। মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন, যেন ঘুষিটা ওনার লেগেছে। যে মাথায় এত বুদ্ধি, সে মাথায় চুল বেমানান। এনাবেদ, সুলো কণ্ঠে ডাকে ছেলেটি নড়ে চড়ে ওঠে। জি ভাই। তীব্র হাকিমের দিকে আঙুল তাক করে বলল। মাথা নাড়া করো, কুইক। হাকিম ছটফট করে পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলেন মামুনের নিকট, কিন্তু সে লোকের এক পাও আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্র আগে ভাগে বলে রাখাতে মিরাজ মুশফিক ওকে সেলুন থেকে বগল দাবা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটখাটো হলেও মাথা নাড়া করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা। বিধি বাম, উঠতেও পারলেন না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুদিকে চেপে ধরলেন সাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিলেন মুহূর্তে। মাথার তালুতে খুরের টান পড়তেই হাকিম ঝরঝর করে কেটে দিলেন। সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটল রাহাতে। 50-এর অধিক মানুষ দুপাশে ঘিরে। তীব্র পায়ের উপর পা তুলে পাতানো চেয়ারে বসে লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোঁয়া ওড়ে, সাথে বাতাসের ওড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হওয়ার ক্রন্দন। অশ্রুজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব। এক পাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি। মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালিতে দোয়াত তুলল। ছিপি খুলে উপর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর উপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপটে দিল ধবধবে সাদা চুল। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি। চেয়ে থাকলেন নিহতের ন্যায়। হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর ওপর সেই কান্নার প্রভাব পড়ল না। উল্টে চোখ বুজে বিশাল শ্বাস টানল সে। কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটির কান্নার কাছে কিছুই হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপে সে নিশ্চয়ই আরো বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল। আদেশ করল, ছবি তোলোর।
অর্ধ মাথা ন্যাড়া আর মুখ ভর্তি চুনকালি মাখা হাকিমের ছটফট ছবি ওঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিমূর্ত বিধ্বস্ত। তীব্রর চিমুক মটমট করে উঠল, বলল, সামান্য চেহারা চুনকালি পরায় কেঁদে ভাসাচ্ছে সাকিম। সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলেন। ভাবতে হবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করছে রাহাতের। সে খুশিতে হাত তালি দিয়ে উঠল। তড়িৎ হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল। বাবার চোখ রাঙানো দেখেই নিভে গেল ছেলেটা। তীব্র ঝট করে ঘাড় কাত করে চাইলো মামুনের দিকে। অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসেই ওর পায়ের কাছে বসে পড়লেন। হাহাকার করে বললেন, আমি কিছু বলিনি ভাই মেয়েটাকে, যা বলার সব আমার বউ বলেছে। আমি বারণ করেছিলাম, শুনেনি। আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন। নিজে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তীব্র বিরক্ত গলায় বলল, পাছার শালা, নাহলে এক লাথি মেরে মাজা ভেঙে দেব। বামন হুমকি শুনলেও মানেনি। অমন দু হাতের মাঝেই তীব্রর এক পা জড়ো করে বসে রইলেন। তীব্র চসূচক শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি? মামুন কেঁদে ফেলেছেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন, না ভাই, আপনি মাপ না করলে আমি নড়ব না। তীব্রর তেরা রগটা সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সহসা ঠিকরে পড়লেন মামুন। হকচকি উঠল বাকিরা। তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল। ত্রাসে জবুথবু দলের দিকে দেখলো এক পল। সদর্পে জানালো, বলল, মহিলা মানুষকে আমি কিছু বলি না, গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন। কি দেয়া যায়? তীব্র বা হাতে থুতনি ঘষল। নাটক করলো ভাবছে। ডলির গল্পে তখন মরুভূমি। আশপাশ চাইছেন ভীত নজরে। যেখানে বিল্ডিং এর সবার উপর তিনি ছুরি খোঁড়ান, সেখানে এত ভাড়াটিয়ার সামনে একই দুর্দশা আজ। তীব্র চট করে বুদ্ধি পেয়েছে, এমন ভাবে বলল, হ্যাঁ, মেয়েটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে, তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবে, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ। রান্না বান্না, কাপড় কাচা, সব মানে সব। রাজি? মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল, রাজি, আমি রাজি। তীব্র চাইতেই ডলি শুষ্ক চেহারায় মাথা কাত করলেন। মিনমিন করে বললেন, আমিও রাজি। তীব্র কলার ছাড়ল না, যেন ছুঁড়ল মামুনকে। রোগাশোকা লোকটা খানিকটা পিছিয়ে গেলেন। এদিকে পলা শাহ করে সব দেখছেন। এইরকম বিস্মিত আলেয়া বানু। তীব্রর এক একটা দর আওয়াজ, নির্ভীক চিত্ত দেখে ভ্রান্ত তারা। তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো। এসে থামলো একদম খোরশেদুলের মুখোমুখি। তৎক্ষণাৎ দৃষ্টি নামালেন তিনি। ডানে বামে এলোমেলো পাতা ফেললেন। তীব্র ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, তোকে কি করা যায় বলতো? খোরশেদুলের দেহ শক্ত হয়ে গেল। পেশায় একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে দুই ডাকটা অবিলম্বে হজম হলো না। তিনি চুপ থাকলেও পাশ থেকে আলেয়া খেপে বললেন, ওই পোলা, তুমি আমার পোলার লগে এমন কথা কও কেন? কোন সাহসে? তুমি জানো হ্যাঁ কেডা? কত নামি দামি লোক লগে আমার পোলার উঠবস তুমি জানো? 2 দিন গো চোখরা এক থাপ করে সিধা বানাই দিব। খোরশেদুল চোয়াসূচক শব্দ করলেন। তার মা এখানে থাকে না, তীব্র সম্পর্কে জানেও না কিছু, আর তাই জন্যই এমন ফটর ফটর করছে। কথার মধ্যেই তীব্র লাল চোখে সজোরে ধমক দিল। আয় বুড়ি, চুপ। বক্ষ ছ্যাদ করে উঠল বৃদ্ধার। আটকে উঠলেন একরকম। শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেঁষে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে। খোরশেদ জিভে ঠোঁট ভেজালেন। পরিস্থিতি সামলাতে বললেন, আমি কি করেছি? তুমি কেন আমাকে? পেছন হতে সাফিন পুরো কণ্ঠে শুধরে দিল, তুমি না, আপনি। এই এরিয়ায় বিট্টুকে তুমি বলার সাহস কেউ করে না। খোরশেদুল বিঘ্ন পেয়ে থামলেন। আমতা আমতা করে বললেন, আপনি এভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছু করিনি। পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল, তাই না? আমি ওকে আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাইয়ে পড়িয়ে বড় করেছি। আপনি হয়তো সব জেনে গিয়েছেন এতক্ষণে, তাহলে আমি কেন বিনা দোষে সাজা পাবো? তীব্র এমন ভাব করলো যেন কানের এক পাশ দিয়ে চলে গিয়েছে সব। খোরশেদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শুধালো, রাহাত, তোমার বাবা কিছু করে না ওই দিন?
রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো, তার চোখ মুখ সহায়হীন। বাবার দোষ তার সামনে বলার সাহস এইটুকুন বাচ্চার হবে না তীব্র বুঝলো। ফোঁস করে শ্বাস ঝাড়ল সে, খোরশেদুলের উদ্দেশ্যে বলল, তুই কি করেছিস আমি জানি। বললে আব্বা বোঝার ক্ষমতা বিট্টুর আছে। এলাকার সকলে হাঁটু কাঁপানোর যোগ্যতা করে এমনি এমনি হয় না। শুধু রাহাতের বাপ বলে তোকে কিচ্ছু বললাম না, তবে হ্যাঁ, মেয়েটা ফিরবে কি ফিরবে না জানি না, ধর ফিরল, আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে, সেদিন বিট্টু ভুলে যাবে তুই মানুষ, মনে করবে তুই ফুটবল, আমি রোনালদো, তারপর লাথাতে লাথাতে এই গোলপোস্ট থেকে ওই গোলপোস্টটা নিয়ে যাবে তোকে। ঢুকেছে মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতার কল্পনাও করেননি খোরশেদুল। অপ্রত্যাশিত অপমানে কাটা হয়ে রইলেন ভেতরে ভেতরে, ক্ষিপ্রতার অনলে অঙ্গার হলেও শব্দ করলেন না। প্রথম দিনই সেই চায়ের দোকানের বিট্টু মস্তানের যে বায়োডাটা পেয়েছিলেন, তাতে চুপ থাকা ছাড়া কিচ্ছু করার নেই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে ওনার মতো সাধারণ মানুষের ক্ষমতা কি? বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে হজম করলেন কথাগুলো। উত্তরে ওপর নিচ মাথা নাড়লেন কেবল। শ্বশুরের এমন অপমানে পলাশ বিস্ফারিত নয়নে তাকিয়ে পাথর বেশে দাঁড়ানো মিথিলাকে বলল, মেয়েটি কে? আশ্চর্য, এই ছেলে কে? এভাবে তোমার বাবাকে কথা শোনাচ্ছে কেন? দারোয়ানকে ন্যাড়া করে চুল ফেলে মুখে কালি মেখেছে, বাড়িওয়ালাকে লাথি মারছে, আর কেউ কিছু বলছে না? পুলিশকে খবর দাও। মিথিলা চাপা কণ্ঠে বলল, চুপ থাকো, তুমি ওকে চেনো না। তীব্র কপাল কুঁচকে শব্দের উৎস খুঁজতে তাকালো। মিথিলার সঙ্গে চোখাচোখি হতেই ভ্রু দুটো এঁকে বেঁকে এলো দিবার। কিছু মনে করার চেষ্টা করলো। মিথিলা থতমত খেয়ে আগে চোখ নামিয়েছে, কিন্তু তীব্র থেমে থাকলো না। অনিশ্চিত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলল, তুই নাহিদের গার্লফ্রেন্ড না? মিথিলা চমকে উঠল, থমকে গেল, চাইলো হতভম্ব, গোলাকার চোখে। স্বামী বাবার সাথে এত মানুষ, এদের সামনে গুন্ডাটা বেফাস কিছু বললেই শেষ। হাঁ করার আগেই তীব্র শব্দ করে হেসে ফেলল। হাসিটাই মস্তিষ্ক সহ কেঁপে উঠল মিথিলার। তাকে বিমূঢ় করে দিয়ে তীব্র উঁচু কণ্ঠে বলল, পুষ্পিতাকে আমি চিনতাম না, আগে কখনো দেখিও নি, তবে ওর সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা মিথিলা। সকলের বিক্ষিপ্ত শশব্যস্ত চাহনিগুলো এসে নিক্ষেপ হলো তীব্রর তর্জনীর উপর। নিশানায় থাকা মিথিলার মুখ ত্রস্ত ফ্যাকাশে হয়ে আসে, বক্ষস্পন্দন রুদ্ধ ওখানে। পলাশ আর্তনাদ করে বলল, কি যাতা বলছেন? মিরাজ বলল, যা তা না, এই মিথিলা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু নাহিদের সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা দামি দামি গিফট হাতিয়েছে। এই যে এই এলাকায় এসেও ছিল ওর কাছাকাছি থাকবে বলে, কিন্তু যেই নাহিদের থেকে ভালো ঘর দিয়ে সম্বন্ধ এলো, অমনি ওর সাথে ব্রেকআপ করে ওইদিকে আমার বন্ধু এর জন্য কেঁদে কেঁদে মরছিল। তাই আমরা চেয়েছিলাম একে তুলে নিয়ে নাহিদের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পিতা মেয়েটাকে ভুলে নিয়ে গিয়েছিলাম। আর যখন বুঝলাম তখন ফেরতও পাঠিয়েছিলাম, তাও একেবারে অক্ষত অবস্থায়। অক্ষত মানে তোরা যা ভাবছিস তাই, যে হারামজাদের মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানে পুঁতে ফেলব। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগারটাকে বল, কিন্তু ওই মেয়ে নির্দোষ, ওকে না। তীব্রর কথায় খোরশেদুলের পৃথিবী দুলে ওঠে। স্তব্ধ লোচনে মেয়ের পানে চাইলেন। মিথিলার চিবুক তখন গলায়, কুণ্ঠায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। পলাশ উষ্ময় থরথর করে উঠল, ওর কনু চেপে নিজের দিক ফিরিয়ে পড়ল। এসব সত্যি? মিথিলা সজল চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সাফাই দিতে বলল, আমার কথাটা শোনো। তীব্র কানের মধ্যে কনিষ্ঠ আঙুল ঝাড়ে, অনীহা গলায় বন্ধুদের বলে, এইখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই, চল। তারপর বাকিদের দিকে চেয়ে শুধালো, আর কেউ কিছু বলবি? মামুন সহ মাথা নাড়লেন সবার আগে। তীব্র সাঙ্গ পাঙ্গ সমেত পা বাড়ালো, হঠাৎ দাঁড়িয়ে ফিরে চাইল, আঙুল উঁচিয়ে তর্জন দিল, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই মেয়েকে কেউ কিচ্ছু বলেছিস, সেটা ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। ভীত মানুষগুলোকে পেছনে ফেলে হনহনে কদমে বাড়ির আঙিনা ছাড়ল তীব্র। সে যেতেই এতক্ষণে শান্ত থাকা পরিবেশটা মুহূর্তেই সবর হয়ে উঠল। চাপা গুঞ্জন ঝমঝমিয়ে বাজল গীতবিতানের ন্যায়। এবার বক্র চাহনি, সবার বক্র চাহনি ক্রমে ক্রমে মিথিলাতে বর্তালো। কানাঘুষো চলল সেদিনের মতন। ডলি বহ্নিতে ঘি ঢেলে বললেন, এর মানে
আপনার মেয়ে এসবের মূলে? ছি ছি, কিলো এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়া, তাও আবার গুন্ডা ছেলের সঙ্গে। আর কি করেছে কে জানে। শুধু শুধু পুষ্পিতা মেয়েটিকে কথা শোনালাম ওই দিন। খোরশেদুল বাকরুদ্ধ, মাথায় অনাকাঙ্ক্ষিত বাজ পড়ার টোপে দ্বিধীভূত তিনি। আলেয়ার মুখ বন্ধ। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কি বলবে? ডলি বেগমের সাথে আরো কয়েকজন গলা মেলালেন। মিথিলার জমিন কাঁপছে। সে কাতর চোখে স্বামীর দিকে চাইল। পলাশের কটমটে চাহনি, পায়ের জুতোর উপর। আশেপাশের কথাবার্তা সব স্পষ্ট আসছে কানে। ক্রোধে লাল হয়ে আছে মোটা নাক। মিথিলা তার হাবভাব নিয়ে দ্বিধার দ্বন্দ্বে ভুগল। ভয়ে ভয়ে হাতটা ধরতেই পলাশ ফুলিঙ্গের ন্যায় ফুলকি তোলে। একেবারে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় বাহু। মিথিলার বক্ষ থামে, ধরফর করে হৃদয়। কম্পিত কণ্ঠে কিছু বলতে চাইলেই আটকে দিল পলাশ। সবার সামনে মুখের উপর আঙুল তুলে বলল, তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। সকাল 9:20 চড়ুই পাখির কিচিরমিচির শব্দে শহুরে আবহাওয়া তারুণ্য মেতে। ঝড়ঝড়ে গন্ধ বহে। ব্যালকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নুহা বিছানায় আতশ, শক্ত পায়ায় পিঠ ঠেকিয়ে মাথায় এক হাত চেপে বসছে। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছে তাই। সে চোখ বুঝেছিল। কামরায় হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়েশা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নুহা মাকে দেখে নড়ে চড়ে বসে। বাবা জয়নাল উদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত। সকাল 10টায় রোজকার অফিস। এই তো সেজন্য তৈরি হচ্ছেন। নুহার পূর্ণ দৃষ্টি তখন আয়েশাতে। পরনে সাদা মাটা সুতির শাড়ি, কুচিগুলো একটার ওপর আরেকটা নিপুণ হাতে কাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারার টকপকে জৌলুস এখনো ঠিক চোখে লাগার মতন। কিন্তু আয়েশা রহমান একবারও মেয়ের দিকে দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞেস করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনো কেমন গোমরার মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখাবয়ের এমন অবস্থা নুহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি। স্বামী হারিয়ে একা হাতে একটা মেয়ে, সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নুহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আজ করতে আগ বাড়িয়ে শুধালো, লাঞ্চ নিয়ে চমো? আয়নার মধ্য থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, লাগবে না। নুহা বুঝলো মায়ের রাগ এখনো করেনি। নেমে এসে পাশে দাঁড়ালো ওনার। যেচে হেসে বলল, বাহ, শাড়িটাতে তোমাকে দারুণ লাগছে তো। কবে যেন নিয়েছিলে? আয়েশা জবাব দিলেন না। সরে এলেন কাছ থেকে। কাঁধ ব্যাগে ছাতা ভরতে ভরতে একবার হাত ঘুরি দেখলেন। নুহার মুখের মেঘ ছড়ালো অমনি। মন খারাপ করে বলল, আম্মু এরকম করছো কেন, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে? আয়েশা তাকালেন, অবাক হয়ে বললেন, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার নুহা? আমাকে কোনো রকম জিজ্ঞাসা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আর বলছো সামান্য? নুহা মাথা নোয়ালো। তিনি বললেন, কখনো তোমাকে বকিনি, একটা সন্তান বলে একরতি শাসনও করিনি। যখন যা চেয়েছ কষ্ট হলো হাজির করেছি সামনে। যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। এর মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাড়িটাকে আশ্রয়স্থল বানানোর। নুহা চোখ তুলে মৃদুমন্দ অসহায় কণ্ঠে বলে, তাহলে কি করতাম আমি? কি করেছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি, আমি ছাড়া পুষ্পিতার যাওয়ার আর জায়গা নেই আম্মু। তুমি? আয়েশা কথা আটকে দিয়ে বললেন, যাওয়ার জায়গা নয় বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি। আর সত্যি তো, যে মেয়ে একটা গোটা রাত বাড়ির বাইরে কাটিয়েছে, সমাজ অবশ্য তার চরিত্র নিয়ে কথা তুলবে। আমি, তুমি, আমরা যে কেউ হলে উঠতো। এখানে বলতো কিছু নয়। তাহলে কেন এসব জেনে শুনে ওইরকম মেয়েকে বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজে যাওয়া আসা ছাড়া কতটুকু সময়ে থাকো? বিট্টু মাস্তানের ব্যাপারে আমি শুনেছি যা শোনার, হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতে বোঝা যায় কি রকম। ওই রকম বখাটে ছেলে ফেলে এত রূপবতী মেয়েকে নিয়ে এমনি ছেড়ে দিয়েছে। দেয় না নুহা।
নুহা 2 সেকেন্ড জ্বরের ন্যায় চেয়ে রইল মায়ের দিকে, পরপর শান্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি ওসব জানি না। পুষ্পিতা বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে কিছুই হয়নি। বন্ধুর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে আয়েশা বিস্মিত না হয়ে পারলেন না, বললেন, বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই থাকলো না। শুনে রাখো, এই জল কিন্তু খুব সহজে মুছবে না। তুমি আমার মেয়ে, আমি কি তোমার খারাপ চাইবো? আমার মন বলছে বিট্টু তার দলবল নিয়ে পুষ্পিতার জন্য বাড়িতে হানা দেবে। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি, ওরা ভালো ছেলে নয়। মাঝ থেকে শুধু শুধু নিজের বিপদে পড়বে কেন?